তো আসল চড়াই এখান থেকেই শুরু হচ্ছে মোটামুটি, সামনেই রামবাড়া, এখান থেকে গিয়ে হাওড়া স্টেশনে আছি, একটু এসে পৌঁছালাম। 8:30টার সময় আমার ট্রেন আছে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ক্যাপশন থেকে বুঝতেই পেরেছো যে ডেলিভারি বয় ড্রেস করে আমি পুরো জার্নিটা করবো কলকাতা টু কেদারনাথ। তো ডেলিভারি বয় ড্রেস করেই কেদারনাথে পুজো দেবো। তো এখান থেকে সোনপুরহাট যাবো, ওখানে গিয়ে আপাতত এই ড্রেসটা চেঞ্জ করতে। হাওড়া থেকে প্রথমে হরিদ্বার যাবো। তো হরিদ্বার যাওয়ার দুটো ট্রেন আছে, একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আর একটা হচ্ছে ডুন এক্সপ্রেস। ডুন এক্সপ্রেস মানে যেটা আমি যাচ্ছি। কুম্ভ এক্সপ্রেসে তাড়াতাড়ি পৌঁছায়, কিন্তু ওটাতে আমি যাচ্ছি না, কারণ ওইটা গেলে আমি বিকেলবেলা পৌঁছাবো। আর ডুন এক্সপ্রেসে গেলে আমি ভোরবেলা পৌঁছে যাবো ওখানে। তো ভোরবেলা পৌঁছে গিয়ে চেষ্টা করবো হরিদ্বার থেকে একটা সোনপুরহাটের বাস আছে ভোরবেলা, ওটাই ধরা। তাহলে আমাকে একদিন আসলে স্টে করতে হবে না হরিদ্বার। তো ফাইনালি ভারতীয় রেলের দয়াতে 4 ঘন্টা লেটে আমি হরিদ্বার পৌঁছে গেছি। ভেবেছিলাম আজকেই সোনপুরহাট যাব, কিন্তু 9টার সময় লাস্ট বাস ছাড়ে হরিদ্বার থেকে। তো বুঝতে পারছি না যেতে পারবো কি না, তাও গিয়ে ট্রাই করা যাক। 2 দিন থাকার প্ল্যানিং ছিল কেদারনাথে, কিন্তু যা লেট করলো মনে হচ্ছে আর হবে না। এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন এক্সিট পয়েন্ট। তো এখান থেকে বেরোতে হবে। বাস স্ট্যান্ডটা কোন দিকে এখনো পর্যন্ত জানি না। এতদিন আমি ওই সব ইউটিউবে দেখেছি, আজকে প্রথমবার দেখলাম। না, আর দেরি করে লাভ হবে না, এখন যাই বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে হরিদ্বার বাস টার্মিনাস, এখান থেকে আমি বাস পাবো। এটা হচ্ছে আমাদের হরিদ্বার থেকে সোনপুরহাট যাওয়ার বাস। এটা হচ্ছে রুটি দিয়েছে দুটো, ডাল, এটা কি সোয়াবিনের তরকারি মনে হচ্ছে।
যেই হোটেলে এক্ষুনি খেলাম সেই হোটেল থেকে হচ্ছে ভিউ এটা। হোটেলে বাথরুমে এসেছিলাম, তো বাথরুমের মানে ব্যাক সাইডটা হোটেলের আর কি, বাথরুম থেকেও কত সুন্দর ভিউ। চলো অনেক হয়েছে, টাটা। মা কালী দিবি বলছি, খুব জোরে খিদে পেয়েছিল, না হলে এখানে খেতাম না। যাই হোক, বাস এখানে দাঁড়ালো সোনপ্রয়াগ যাওয়ার পথে, আর 5টার সময় মনে পৌঁছে যাবে আজকে। এখন সবাই 12টা বাজে, এখনো 5 ঘন্টা, এটাই লাস্ট দাঁড়াবে, এরপরে আর দাঁড়াবে না যতদূর শুনছি। যাই, বাস পাওয়ার তো কোনো কথাই ছিল না, তাও পেলাম একটা বাস, কেবিনে বসে বসে আসছি আর কি। তো দেখি, আর রাস্তার যে অবস্থা, দার্জিলিং গ্যাংটকের মতো ভাবি অনেক, না দার্জিলিং গ্যাংটক গেছিলো ওরকম রাস্তা, কিন্তু ওরকম না, তার থেকে অনেক বেশি খারাপ। ল্যান্ডস্লাইডিং হয়েছে অনেক জায়গায়, আস্তে আস্তেও দেখলাম বেশ কিছু জায়গায়। যাই হোক, এই হোটেলটাই খেলাম, নামটাও তো উল্টো দেখতে পাবে। ঠিক আছে, টাটা, দেখা হবে সোনপ্রয়াগ। এইসবে সোনপ্রয়াগে ঢুকলাম, এখন জিএনবি রুম এর দিকে যাচ্ছি, দেখি পাই কিনা। এটা হচ্ছে সোনপ্রয়াগ। এখান দিয়ে পড়লেই ভোগে। এই গাড়িগুলো সব গৌরীকুণ্ডের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে সোনপ্রয়াগ। এই যে সকালবেলা সবাই বেরিয়ে গেছে। সারাদিন কালকে জার্নি করার পর এখানেই ছিলাম, এই জায়গাতে 200 টাকা করে নিল ডরমিটরিতে, রাতেরবেলা তো এখানেই থাকলাম। এখন 6টা বাজে, এখন বেরোবো এখান থেকে, দেখা যাক কতদূর যেতে পারি। সবাই তো এখানে খুব ভয় দেখাচ্ছে, যেতে পারবো না। তো তোমাদের এখন দেখাবো আমি যেই ডরমিটরিতে ছিলাম তার পিছনে যে রাস্তাটা, ওই গায়ে। তবে এখান থেকে এখন যাওয়া শুরু করছে। এইটা হলো সোনপ্রয়াগ বাজার, এখানে হচ্ছে সব রুম আছে। ওইটা একটা হোটেল। জিনিসপত্রের যা দাম, না নেওয়া খুবই ভালো কিছু এখান থেকে। ওই যে আমার রুমমেট ছিল, ওই দুজন উপরে যায় কেদার। তো এখন এখান থেকে হাঁটা শুরু করব। বলতে তো সবাই 16 কিলোমিটার রাস্তা, দেখি কতদূর যেতে পারি। যেতে যেতে কথা হবে। ভেবেছিলাম গৌরীকুণ্ডে স্নান করব, কিন্তু করা হয়নি এখন। মারাত্মক ঠান্ডা, তার মধ্যে ড্রেস চেঞ্জের একটু ব্যাপার ছিল। চলো যেতে যেতে দেখাচ্ছি। ও এখন চলে এসেছি গৌরী মাতার মন্দিরে। শোনা যায় দেবী পার্বতী এখানেই স্নান করছিলেন গণেশকে পাহারা দিয়ে, কাউকে যেন না আসতে পারে। তারপর শিবজি এখানে আসে, আর তখনই গণেশের মুণ্ডুচ্ছেদ হয়, শোনা কথা এটা। এই যে এখানে সবাই স্নান করছে। এটা হচ্ছে গৌরী মাতার মন্দির। এখন সময় নেই, ভিতরে ঢুকতে পারবো না। এটা হচ্ছে আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে। এইভাবে সবাই কাঁধে করে নিয়ে যায়, আর
ওইভাবে ঘোরা, তবে আমার মনে হয় এইভাবে না যাওয়াটাই উচিত। সালা এখান থেকেই সব পালকিটে উঠে, ভাড়া জিজ্ঞেস করিনি, তবে ইউটিউবে ঘাটলে পেয়ে যাবে, ওই 4-5 হাজার টাকা নেবে, কিন্তু আমার মনে হয় যাওয়াটা ঠিক না। এইটা হচ্ছে ঘোড়া যাওয়ার লাইন, এটা হচ্ছে মানুষ যাওয়ার লাইন, কিন্তু এগুলো ঘোড়া না, ঘোড়ার থেকে ছোটো অনেকটা, সেই উঠতে হবে উঠে। সবেমাত্র 1.5 কিলোমিটার এসছি, তাতেই আমার ফেটে হাতে চলে এসছে। এখনো পর্যন্ত 14.5 কিলোমিটার, টোটাল 3 কিলো পর্যন্ত চলে এসছি। একটা ভালো স্পট পেলাম। এখনো অনেক দূর যেতে হবে। আসলে আমি 2 দিন থাকবো কেদারনাথে, তো সেই জন্য বড় লাগেজ আমাকে নিতে হয়েছে। সবে 4 কিলোমিটার চলে এসেছি। এটা হচ্ছে জঙ্গল চটি, ফ্রি ওয়াইফাই জোন আছে। এখনো 12 কিলোমিটার। জানি না এখানে আওয়াজ শোনা যাবে কিনা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। উপরে সব উঠেছে স্নান করবে বলে। কেদারনাথে মালের দাম এত বেশি, তার কারণ এর নিচ থেকে মাল নিয়ে যাচ্ছে এইভাবে। মানে নিচে যে ভুট্টার দাম 30 টাকা, ওটা কেদারনাথ মন্দিরের সামনে গিয়ে হয়ে যাবে 100 টাকা। এখান থেকে ভীমবালি 500 মিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, স্মল লিঞ্চোলি 3.5 আর তো এখন চলে এসেছি ভীমবালিতে। এখান থেকে আর 10 কিলোমিটার বাকি কেদারনাথ, আর 8.5 কিলোমিটার মতো বেস ক্যাম্প। এখানে কিছু খেয়ে নেবো, ম্যাগি 50 টাকা, একটা আলুর পরোটা 50 টাকা, এই সবই। এটা হচ্ছে ভীমবালি থেকে ভিউ। সেই লাগছে।
নিচে খাদ। তো গৌরীকুণ্ড থেকে আমি সকাল 6টার সময় বেরিয়েছিলাম, তো এখানে পৌঁছাতে পৌঁছে 9:30 হয়ে গেল। তো আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাব। যাই হোক, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি রাস্তা হাঁটতে হবে আর অনেক বেশি কষ্ট। তাও বেশিরভাগ লোকই দেখছি ঘোড়া টোড়া নিচ্ছে, কিন্তু আর কি হবে। তো 3টে কথা মাথায় রাখতে হবে আসতে গেলে। একটা, দৌড়ালে চলবে না এই রাস্তায়, যা বুঝতে পেরেছি। প্রথমে আমি খুব এনার্জি নিয়ে গান গাইতে গাইতে আসছিলাম, কিন্তু মোটামুটি 1 কিলোমিটার আসার পর বুঝতে পেরে গেছি যে যত চুপ থাকবে ততই ভালো। ঠিক আছে, আর কি, আর ঘোড়া থেকে একটু সাবধানে থাকতে হবে, আর যারা পালকি নিয়ে যায় তাদের থেকে একটু সাবধানে থাকতে হবে। কষ্ট হচ্ছে, কিন্তু চারিদিকে ওয়েদার আর চারিদিকের যা ভিউ দেখে অতটাও কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে ভীমবালি, এখানে বাবা সুট্টা মারছিল। এখান থেকে 2টো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা এইটা একটা, আর একটা হচ্ছে ওই যাচ্ছে। একজন আমাকে বললো এটাই শর্টকাট রাস্তা, এটাই ধরলাম, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে বেশি রিস্কও। যাই হোক, ভিতরের মধ্যেখান থেকে সেই লাগছে। তো ওখান থেকে গিয়ে সেই দেখি রামবাড়ার 5 কিলোমিটার দূরে যাওয়া যাক। তো আসল চড়াই এখান থেকেই শুরু হচ্ছে মোটামুটি, সামনেই রামবাড়া। এখান থেকে গিয়ে এখান থেকে স্মল লিঞ্চলি মানে ছোট লিঞ্চলি 1 কিলোমিটার, বড় লিঞ্চলি 3 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, কেদারনাথ 8.5 কিলোমিটার। মানে সবে এখনও অর্ধেক রাস্তাও পৌঁছায়নি। লিঞ্চলি সারা চলিকে পিছে কে হয়। ওইটা হচ্ছে শর্টকাট, আর এটা হচ্ছে যেটা আমরা দিয়ে যাচ্ছি, মানে আমি যাচ্ছি। আমি শর্টকাট নিচ্ছি না, কারণ আমি চিটিং করি না বলা আমার সাথে। আসলে ওটা চড়তে বেশি ফাটবে, তাই জন্য যাচ্ছি না। পরে 2013 সালে একবার মাকে নিয়ে হরিদ্বার এসেছিলাম। তো আমরা যখন এখান থেকে গেছি তখনই শুনেছিলাম যে কেদারনাথে খুব জোরে বন্যা হয়েছে, ভেঙে গেছে এরকম, মানে যেই গল্পটা নিয়ে কেদারনাথ সিনেমাটা হয়েছে। তো তখন ওখানে একটা রাস্তা ছিল, ওখান থেকে ওগুলো পুরো ভেঙে গেছে। আগের রাস্তাটা ওখান থেকে ছিল, এখন নতুন রাস্তা এখান থেকে হয়েছে, যে শর্টকাটটা আমি নিচ্ছি। উফ, চলো যাওয়া যাক। এখান থেকে একটু ভালো বোঝা যাচ্ছে, মানে আগে কেদারনাথ যাওয়ার ওইটা রাস্তাটা ছিল, ওই যে ওই রাস্তাটা যেখান দিয়ে, ওই রাস্তাটা ওটা অনেক কমও ছিল, কিন্তু ওই ভেঙে পড়ার পর এখন এই রাস্তাটা নতুন করেছে। কি অবস্থা। তো আমি এখন চলে এসেছি ছোটা লিঞ্চলি। चोली के पीछे है छोटा लिंचली और चोली के आगे है बड़ा लिंचली। 3.5 किलोमीटर चले एसेছি, এখান থেকে বেস ক্যাম্প 3.5 কিলোমিটার মতো। এই যে আগের রাস্তাটা, যেতে হবে সেই ওইখানে। প্রায় 13 কিলোমিটার মতো হয়ে গেছে, আর 2-2.5 কিলোমিটার মতো বেস ক্যাম্প। সত্যি বলছি, কেউ যদি এখানে এসে বলে না সে হাঁপায়নি, ডাহা মিথ্যে কথা বলবে। রামদেব বাবা হলে হয়তো বলবে না,
ছোটোবেলা থেকে শুনছি ভগবান অনেক উপরে থাকে, সত্যি আজকে প্রমাণ হয়ে গেল। চল রামদেব বাবার নাম নিয়ে চলে যাব। জয় বাবা রামদেব। এইটা হলো পরোটার সাইজ, এর দাম 60 টাকা। রাস্তা শেষই হচ্ছে না, এখনো বেস ক্যাম্প 1 কিলোমিটার আর মন্দির 2.5 কিলোমিটার। খুব কঠিন, সত্যি খুব কঠিন। শেষ পর্যন্ত ঘোড়া স্ট্যান্ডে চলে এসেছি। মানে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যেতে হলে এটাই লাস্ট, মানে ঘোড়া নিয়ে আসলে এখানেই দাঁড়াতে হবে। ও মন্দির থেকে আর মোটামুটি 1 কিলোমিটার দূরে আছি। এগুলো দেখছি, এগুলো সব বেস ক্যাম্প লেগেছে। মন্দিরটা মনে হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, কেউ আসলে রাত্রেবেলা স্টে করার জন্য এখান দিয়ে বেস ক্যাম্প। সামনে জিএনবি বেস ক্যাম্প আছে। আমি তো কোনো কিছু এগুলো অনলাইনে বুক করতে, কিন্তু আমি তো কোনো কিছুই করে আসিনি। দেখি কিছু একটা খুঁজে নেব। জিএমবি এন্ট্রি। ভাবা যায় সারা রাত এখানে নাকি কেউ ক্যাম্পিং করবে। ফাইনালি বেস ক্যাম্পে পৌঁছে গেলাম। একা অনেক দাম বলছিল বেশি, তাই জন্য আর মধ্যপ্রদেশের 2টো লোক, ঠিক আছে, ওরাও খুঁজছিল টেন্ট। তো 3 জন একটা শেয়ারিং করছি, 1000 টাকা নিচ্ছে। তো এইটা, এই পিছনেরটা, এটা হচ্ছে আমার টেন্ট। এখানে হচ্ছে সবার টেন্ট লেগেছে। ওইদিকে জিএনভিএনের টেন্ট ছিল, 560 টাকা করে বলছিল, কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো দেখে মনে হলো, তাই জন্য এখানে সেপারেট পেয়ে গেলাম। 3 জনে থাকবো। মন্দিরটা ওইদিকে, এখন মন্দির যাব। বেস ক্যাম্পে এন্ট্রি নিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির এতক্ষণ বন্ধ ছিল, দেখছি মন্দির এখান থেকে 500-600 মিটার মতো হবে। 3টে পর্যন্ত বন্ধ ছিল, 3টের পরে মন্দির ছিল। এখান থেকে মনে হয় দেখতে পাচ্ছি একটুখানি। চলো গিয়ে দেখাচ্ছি। কেদারনাথের এই জায়গাটা হেলিকপ্টার ল্যান্ড করে, মানে কেউ যদি হেলিকপ্টারে আসতে চায় তাহলে তাকে এই জায়গাতেই নামতে হবে। কিন্তু যা ওয়েদার, এ দেখো দেখতে পাচ্ছ, যা ওয়েদার, ওই জন্য এখন কোনো হেলিকপ্টার মনে হয় আসতে পারছে না, তাই জন্য জায়গাটা ফাটা। নাহলে এই জায়গাটায় হেলিকপ্টার থাকে। হেলিপ্যাডের একদম ঠিক পিছনেই এখানে হোটেল আছে, কিন্তু হোটেলগুলোর দাম প্রচুর। মোটামুটি একটা হোটেলের ভাড়া যে আমার পুরো বাজেট তাই 6-7 হাজার টাকা তো হবেই। মানে হোটেলের যত কাছে রুম নেবে তত বেশি দাম। এই দুদিকেই এখানে টেন্টের ভাড়াও অনেক। ওই যে একটুখানি দেখা যাচ্ছে কেদারনাথ মন্দিরের মাথা। চলো, কিন্তু মানতে হবে এখানকার টেন্টগুলো খুব সুন্দর, রুমগুলো। যারা যারা কেদারনাথ মুভিটা দেখেছো তারা তারা নিশ্চয়ই বইটা দেখেছো, যে সুশান্ত সিং রাজপুত এই জায়গায় বলবে যে পাহাড়ের মধ্যে এত কিছু কনস্ট্রাকশন করা ঠিক না, এতে পাহাড়ের উপরই অনেক ক্ষতি হয়। যাই হোক, ঠিক আছে। তো যেই কারণে অনেকের মনে করে 2013 সালে যে বন্যাটা হয়েছিল, যে অতিরিক্ত কনস্ট্রাকশন ওভারলোডের জন্য পাহাড়ে হয়েছিল। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আবার এখানে সেই জিনিসই হচ্ছে। দেখো, এগুলো হচ্ছে রিকনস্ট্রাকশন হচ্ছে আবার। নিশ্চয়ই কোনো হোটেল, ওই ওখানে বড় বড় সব হোটেল হচ্ছে। মানে মোটামুটি আর কয়েক বছর ধরে রাখো, আবারও কিছু একটা হবে।
জয় কেদারনাথ, বাবাই ভরসা এখন আর। এই দেখো এগুলো হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, মানে পিছনে এত সুন্দর ভিউ, চারিদিকে এত সুন্দর ভিউ, চারিদিকে এত সুন্দর ভিউ। ওটা ভৈরব রাজের মন্দির, কালকে যাব। আর এইদিকে এরকম অবস্থা, ছি ছি। এটা হচ্ছে মন্দিরে নাকি যাওয়ার রাস্তা, ভাবুন, বুলডোজার। এই হচ্ছে অবস্থা। কি হবে না, হোটেল হবে, হোটেল হবে, বড় বড় হোটেল হবে। আরে ভাই, অত সুন্দর টেন্টগুলো আছে, ছোট ছোট টেন্ট করে থাক না, দরকার কি আছে এসব করা? হ্যাঁ, মিক্সিং মেশিন, বুলডোজার এইসব চলে, রড, ভগবান। মানে এখান থেকে মন্দিরে যায়, হাঁপিয়ে গেছি, আর কত কিছু দেখতে হবে। তো পাণ্ডবরা যে মন্দির তৈরি করেছিল করে কৌরবদের মাঠ, যে মন্দির দর্শনের জন্য কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে দিন রাত, আজকে আমি আর আমার সব ডেলিভারি ভাই বোনের জন্য সেই মন্দিরকে প্রণাম। জয় কেদারনাথ। এটা হচ্ছে ভীমশিলা। ভীমশিলা হচ্ছে 2013 সালে যখন বন্যা এসেছিলো এখানে, সব ওখান থেকে ওই পাহাড় থেকে বন্যা এসে জলটা এইভাবে এসেছে। এবার তখনই ওই জলের সাথেই এই পাথরটা চলে আসে, তাই জন্য মন্দিরটা বেঁচে যায়। এটাও কেদারনাথ সিনেমায় দেখাবে। তো এখন মোটামুটি 6টা বাজে, টেম্পারেচার 6 ডিগ্রি দেখাচ্ছে ফোনে। যাব এখন মন্দিরের দিকে, আজকে দিনটাই থাকবো এখানে, কালকে পুজো দেবো, আজকেও দিতে পারি। তারপরে ভৈরবনাথ মন্দির আছে, ওখানে যাব। খুব ঠান্ডা লাগছে, চলো দেখা হচ্ছে। এখন মন্দিরের সামনেই আছি। 6টার সময় মন্দিরের গেট খুলে গেছে। ভেবেছিলাম এখনই পুজো দেবো, লাইন এত সকালবেলা লাইন দেবো, মোটামুটি 600-700 জন তো ধরে রাখতেই হবে। কালকে যখন এখানে এসেছিলাম দেখেছিলাম যে বিকেলের দিকে লাইনটা একটু কম পড়ে, তাই ভাবছি বিকেলের দিকেই দিয়ে দেবো। 600-700-র উপরে লাইন তো হবেই। ভোরবেলা যেন রূপ আরও বেড়ে যায়। পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে না। তো কাল রাতে একটা টেন্টে ছিলাম, যেটা কিছু দেখালাম।
3 জনে ছিলাম, 2টো এমপির লোক আর আমি ছিলাম। তো ওরা চলে গেল আজকে। তো আজকে আমি ঠিক করলাম যে জিএনবির যে ট্রেনগুলো হয় ওখানেই থাকবো। তো তোমায় দেখাচ্ছি ট্রেনগুলো কেমন হয়। 560 টাকা নিল, 500 টাকা ট্রেন আর 12% জিএসটি, মানে 60 টাকা জিএসটি নিল। চলো আমার রুমটা দেখি। তো এগুলো হচ্ছে টেন্ট। এগুলোকে বলা হচ্ছে ডরমিটরি। এগুলো এক একটা করে বেড, সাথে স্লিপিং ব্যাগ আছে আর একটা ব্ল্যাঙ্কেট মতো দিয়েছে। তো এখানে আজকে রাত কাটাতে হবে। এইটা আমি নিয়েছি। ওইটা হচ্ছে ভৈরবনাথের মন্দির, এখান থেকে যেতে হবে। পুরো গ্লেশিয়ার জমছে। ওইটা হচ্ছে ভৈরবনাথের মন্দির, ওখানে এখন আমি যাবো। তো কেদারনাথ মন্দিরের ঠিক পাশ থেকে এইটা হলো শ্রী ভৈরব মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমি এখন আছি মন্দিরের সামনে। এখানে তোমায় দেখাবো, একটা প্রসাদের দোকানে এসেছিলাম। তো কোন প্রসাদের কী দাম সেটা একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে। তো এ হচ্ছে প্রসাদের দোকানের মালিক। তো এই যে এগুলো যেগুলো দেখছো, এগুলো কত করে? এগুলো কত করে? কিতনে? ইয়ে 100 রুপিয়া। এগুলো 100 টাকা, এগুলো 200 টাকা, এগুলো নিলে 250 টাকা, আর এগুলো 300 টাকার মতো। হ্যাঁ, আর এখানে আমাদের কলকাতার মতো কেউ প্রসাদের জন্য কামড়াকামড়ি করে না যে নিয়ে যান অন্য কিছু করে না। আপনার যেখানে ইচ্ছা সেখানে যাবে, নিজের ইচ্ছা মতো প্রসাদ নিয়ে পুজো দিয়ে চলে যাবে। ওয়েদার আরও বেশি খারাপ হচ্ছে। এখানে ঠিক কী করছে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে পিন্ডি দিচ্ছে, হতে পারে। তো ভৈরবের মন্দিরে যাচ্ছিলাম, পিছনে এই জায়গাটা দেখলাম খাওয়াচ্ছে, কোনো মনে হয় ডোনেশন হবে। 2টো করে কচুরি, হালুয়া দিচ্ছে, ভাত আর চানা ডাল। দাঁড়িয়ে পড়লাম, দেখি কালকেও আসবো। 200-300 মিটার রাস্তা, তাতেই ফেটে হাতে চলে আসছে। একটুখানি রাস্তা তো অনেক চড়াই, চলে এসছি। এইটুকু রাস্তা চড়তে চড়তে হাল খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে ভিউটা মারাত্মক সত্যি। চলে এসছি। সালা কত উপরে, সত্যি ভগবান অনেক উপরে থাকে। পক করে মেয়েটাকে দেখে নিলে। ওখানে আমার কি ইস্ট বেঙ্গলের পতাকা লাগিয়েছে নাকি কে জানে। এখানে আবার জুতো খুলতে হবে।
এটা হচ্ছে ভৈরবনাথ কি মন্দির। পুরো আঠা আঠা করছে জায়গাটা। তো কেদারনাথে এসে জানতে পারলাম এখানে আরেকটা জায়গা আছে, যেটা এখান থেকেও মোটামুটি 5 কিলোমিটার মতো হাঁটতে হয়। বাসুকিতাল জায়গাটার নাম। খুব রিস্ক, নাকি এক্সপার্ট নিয়ে যেতে হয় ওখানে, আর বেসিক ট্রেনিং থাকতে হয়, মানে নিজেরও জানতে হয় কিছু। তো দেখাচ্ছি কোন জায়গাটায়। ওই যে ওই পাহাড়ের টপকে ওর উপরে হচ্ছে বাসুকিতাল। একটা শুধু পুকুর টাইপের আছে, সায়েন্টিস্টরা নাকি এখনও খবর পায়নি ওটা কতটা গভীর। আর ওখান থেকে যে ঝর্ণাটা নেমেছে, ওখান থেকে ওই জলবিদ্যুতের মাধ্যমে কারেন্ট তৈরি হচ্ছে। আমাকে এখানে একজন বললো, এখন যাওয়ার ইচ্ছা আছে ওখানে। সো ফাইনালি আমার কেদারনাথ যাত্রা মোটামুটি শেষ হলো। আর এখন 7টা মতো বাজে, 9টা 9:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। সেই 20 কিলোমিটার নিচে নামতে হবে। তো যাই হোক, যাওয়ার আগে কিছু ইনফরমেশান দিতে চাই, যেগুলো হয়তো দরকার হতে পারে। ইউটিউবে এখন সবই পাওয়া যায় মোটামুটি, তবু একবার বলে রাখছি। এক হচ্ছে কেদারনাথে আসার সঠিক সময় কোনটা। তো ইউটিউবে গেলে মোটামুটি সবাই দেখতে পাবে। আমিও দেখেই এসেছি যে সেপ্টেম্বরে আসার সবচেয়ে ভালো সময়, জন্য আমি সেপ্টেম্বরে এসেছি। আজকে 10 তারিখ সেপ্টেম্বরে, ঠিক আছে। কিন্তু আমি তো আগে করে দিন আসিনি, তাই ভিড় সম্পর্কে বলতে পারবো না। কিন্তু আমার মনে হলো ভিড় কমই আছে, আর আমাকে কোনো কিছু আগে থেকে বুকিং করতে হয়নি। এসে আমি মোটামুটি সব কিছু পেয়ে গেছি। আর মোটামুটি যা বাজেট করেছিলাম ঠিকই আছে, সেই বাজেটের কথায় পরে আসছি। তো আমি বলবো সেপ্টেম্বরে আসাটাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই ঠান্ডা, এই ঠান্ডার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে, কারণ ঠান্ডা কিন্তু মারাত্মক। এখন যেমন 3 ডিগ্রি চলছে, আর রাতেরবেলা একটু আধটু বরফ পড়েছিল পাহাড়ের দিকে। আর সেকেন্ড হচ্ছে বাজেট তো ম্যাক্সিমাম আনলিমিটেড করা যায় এখানে আসতে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার যতটুকু আইডিয়া, বাজেটের কোনো শেষ থাকে না। কিন্তু মিনিমাম, মানে আমি যেমন এসছি একটা মিনিমাম বাজেটের মধ্যে, তো আমি ধরে এসেছিলাম 4,000 টাকা ট্রেন ভাড়া বাদে আমি ধরে এসেছিলাম 4,000 টাকা, ঠিক আছে। কিন্তু মোটামুটি 4,000 টাকার মধ্যে সব হয়ে যাবে। আর কারণ হচ্ছে ট্রেন হচ্ছে, আমি দুটো ট্রেন আছে সবাই জানে মোটামুটি এখানে। দুটো ট্রেন আছে, একটা দুন এক্সপ্রেস আর একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। আমি এসেছিলাম দুন এক্সপ্রেসে, যেটা বেশি সময় লাগে, কিন্তু ভোরবেলা যেহেতু পৌঁছায়, তো আমাকে আর হরিদ্বারে থাকতে হয়নি। আমি সেদিনকার এখানে চলে এসেছিলাম, তো আমার হরিদ্বারের খরচাটা বেঁচে গেছিলো। আর কুম্ভ এক্সপ্রেস তাড়াতাড়ি পৌঁছায়, কিন্তু আপনাকে একদিন হরিদ্বারে স্টে করতেই হবে। একটা ইম্পর্টেন্ট কথা, যারা বাজেট ঠিক করার আগে কেমন মানুষ আছে সেটা ডিসাইড করতে হবে। যেমন যদি আমার মতো কেউ আছে যেখানে রাত সেখানেই কাজ, এরকমভাবে তাদের বলবো বেশি খরচা হবে না। কিন্তু সাথে যদি তেমন একটু লেজি মানুষ আসে, বা বিশেষ করে যদি কোনো মহিলা আসে, তাহলে কিন্তু খরচাটা সেক্ষেত্রে একটু বেশি হবে, কারণ তাদের জন্য সেপারেটভাবে থাকতে হবে। সব কিছু বুঝতেই পারছো, একটা মেয়ে আসলে। তারপরে এখান থেকে যে 20 কিলোমিটার যে উপরে উঠতে হবে, 16 কিলোমিটার বলে, কিন্তু 20 কিলোমিটারই হবে, সেটা কিন্তু মুখের কথা না। আর ঘোড়াতে ওখান থেকে মোটামুটি যা শুনলাম 2,500-3,000 টাকা নেবে। আর যদি পালকিতে আসো তাহলে 6,000 টাকা। আর হেলিকপ্টারে আছে আপ ডাউন মনে হয় 10,000 টাকা করে। সেগুলো সব ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু যদি আমি বলবো 4,000 টাকা 4,500 টাকার মধ্যে কেউ যদি বাজেট করে, তাহলে কষ্ট হবে একটু, কিন্তু হয়ে যাবে। কষ্ট হবে কিন্তু হয়ে যাবে, যেটা আমার হয়েছে। তো আমার ওরকম 4,000 টাকা ট্রেন ফেয়ার বাদে, ট্রেন ধরো 600 টাকা করে ভাড়া লাগলো, 600-650 টাকা করে আপ ডাউন, মানে 1,300 টাকা। আর এদিকে 4,000 টাকা, মানে 5,500 টাকার মধ্যে মোটামুটি ঘোরা হয়ে যাবে। তো শেষ পর্যন্ত গৌরীকুণ্ডে পৌঁছে গেলাম, আর এখানেই আর পারছি না। চলো টাটা।